চাকরিহারা 26,000 শিক্ষক শিক্ষিকাদের নিয়ে নতুন করে মুখ্যমন্ত্রীর ডাকে নেতাজি ইন্ডোরে বৈঠক। যোগ্য অযোগ্য যে টোকেন তার ভিত্তিতে পাস নিয়ে যেতে পারা যাবে নেতাজি ইন্ডোরে। এই যোগ্য অযোগ্য এখানে নির্ধারণ হলো কীভাবে? যোগ্য অযোগ্য নির্ধারণটা হয়েছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুটো জায়গাতেই বলেছে প্রথম দিন থেকে যে যাদের একদম কিছুই ছিল না, যাদেরকে চাকরি দেওয়া হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে, তাদেরকেই অবৈধ বা অযোগ্য বলে প্রাথমিকভাবে চিহ্নিতকরণ করা হয়েছে। বাদবাকি ধরুন এই 6,000 বাদ দিলে বা 5,000 কিছু বাদ দিলে প্রায় 21,000, তাদেরকেই এরা বলছে যোগ্য। এইভাবেই দুটো পার্ট আছে। তা সেটা সবটাই যদি উনি জানেন তাহলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তার তালিকা দিতে পারেননি কেন? সেই তালিকা যদি দিত তাহলে রাজ্যের এতগুলো ছেলের ভবিষ্যৎ নিয়ে, ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে টানা হেঁচড়া হতো না। পুরো ব্যাপারটা এই রাজ্য সরকার, এই মুখ্যমন্ত্রী এবং এর পারিষদদের জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে অর্ডারটা দিয়েছিল, আজকের ওনার মনে হচ্ছে যোগ্য অযোগ্য যদি সেটাকে প্রথম দিনে প্রাধান্য দিত, সেই অর্ডারটাকে যদি মেনে নিত, তাহলে সারা রাজ্যে আজকের এই পরিস্থিতি তৈরি হতো না। সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে এসে আজকের এই পরিস্থিতিটা নিজেরা আহ্বান করেছে। এবং হাইকোর্টে সুপ্রিম কোর্টে কোথাও এরা এদের যে কাউকে যাদেরকে চাকরি দিয়েছে তার কোনো তালিকাই দেখাতে পারেনি। তো এদের এইসব নাটকবাজি, যারা ক্যান্ডিডেট যারা চাকরি করত তারা কতটা শুনবে, তারা কতটা প্রভাবিত হবে তাদের ব্যাপার, বেসিক্যালি তারা ফেঁসে গেছে। সেই কারণে তারা না কিছু করতে পারছে না বেরোতে পারছে। ওনার কথার এইসব কথার কোনো বেশই নেই। এই ঘটনা যদি আজকের উনি বিরোধী আসনে থাকাকালীন ঘটতো তাহলে আজকে দেখতেন সারা রাজ্যে পাড়ায় পাড়ায় আগুন জ্বলতো। বিরোধীরা ব্যর্থ সেই জায়গায় যে আন্দোলনকে সংগঠিত করতে পারেনি বা পারছে না। এবং এখনো উনি বহু শ্রী প্রকল্প চালু করেছে, উনার একটা নাটক শ্রী পাওয়া উচিত। উনি এত হেরে যাওয়া ঘটনা, ফেল করা ঘটনাকে নিয়ে উনি যেভাবে রং চড়িয়ে এবং তার পক্ষে সাপোর্ট করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, তা তো উনার একটা শ্রী পাওয়া উচিত। এটা আমাদের ইমিডিয়েট দেওয়া উচিত। এবং যারা বেসিক্যালি চাকরি করতে গিয়ে প্রতারিত হয়েছে তাদেরই দেওয়া উচিত। তারা তো জানে কিভাবে তারা চাকরি পেয়েছে, কে কাকে ধরে চাকরি পেয়েছে। তারা মুখ খুলতে পারছে না কেন? তারা মুখ খুলে সব পরিষ্কার হয়ে যাবে। চাকরিহারা 26,000 চাকরিহারা যে 26,000 শিক্ষক শিক্ষিকা তাদের সাথে যে বৈঠক নেতাজি ইন্ডোরে হবে সেই বিষয়ে তিনি জানিয়েছিলেন। কোন রকম গেট পাসের কথা বলা হয়নি। রাতারাতি গেট পাস কারা পেল, কিসের ভিত্তিতে পেল, এবং গেট পাস যে যোগ্য অযোগ্য বলা হলো, যে গেট পাসের ভিত্তি কি? অনেকে বলছে ওই গেট পাসেও টাকা নেওয়া হয়েছে, সেখানেও কি আর্থিক তছরূপ হলো? হ্যাঁ, যদি সেটা হয়ে থাকে অবশ্যই। এই সরকারের পুরো ব্যবস্থাপনাটাই হচ্ছে ঘুণ ধরা একটা সিস্টেম। পুরো জায়গাটাই মানে অবৈধ একটা চক্র। যেখানেই যাবেন আপনি টাকা, যদি এইভাবে হয়ে থাকে, যদি কেউ গেট পাস টাকা দিয়েও করে থাকে, সেখানেও একই পদ্ধতি, কেউ না কেউ সেখানেও একটা র্যাকেট চালিয়েছে। তো এদের কাছে তো এইসব স্বচ্ছতার প্রশ্নই আসে না। এই আশা করাটাই অবান্তর জিনিস। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আবারও চাকরিতে পুনর্বহাল থাকবেন শিক্ষক শিক্ষিকারা, যারা যেই স্কুলে ছিলেন সেই স্কুলে তারা শিক্ষকতা করতে পারবেন এবং তাদের মাসের মাইনেও তারা পাবেন। এই আশ্বাসটা তিনি দিচ্ছেন কিভাবে, যেখানে সুপ্রিম কোর্টের রায় আছে? উনার মুখের কথার উপরে বেশ করে তো এখনই কিছু বলা যাবে না। টাকা দিতে গেলে বা তাদেরকে ওই স্কুলে আবার চাকরিতে বহালে রাখতে গেলে সরকারি নির্দেশ লাগবে। কি নির্দেশ দিচ্ছে দেখা যাক, আমরাও তাকিয়ে আছি নির্দেশের দিকে। উনি মঞ্চে কি বলে গেলেন, ওইসব রাজনৈতিক মঞ্চ, ওসব কথার কোনো মূল্য নেই। উনি এরকম বহু মঞ্চে বলে গেছেন, এর আগেও বিগত দিনে বলেছেন আমরা আপনাদের পাশে আছি, আপনাদের কিছুই হবে না। তা সে কথার কি মূল্য আছে? বিগত দিনে তো উনি একই কথাই বলেছিলেন যে আমরা বুঝে নেবো সুপ্রিম কোর্টে, আমরা আপনাদের পাশে আছি। তাতে কি হয়েছে? এগুলো পলিটিক্যাল লোকের পলিটিক্যাল কথাবার্তা। আমরা আইনজীবী হিসেবে, আইনের ছাত্র হিসেবে আমি বলতে পারি
যে উনি যেটা মুখে বলছেন তার প্রতিফলন ঘটাতে গেলে কাগজে কি লিখছেন, কি অর্ডার হচ্ছে, কি নোটিফিকেশন হচ্ছে, সেটা আমাদের দেখার দরকার আছে। তার উপরেই নির্ভর করবে উনি কি বলে গেছেন আর উনি কি করতে চাইছেন, এবং সেটা কতটা বাস্তবসম্মত হবে, কতটা আইনত হবে, এবং সেটা কতটা কার্যকরী হবে। আগে উনি সেটা নোটিফিকেশন করুন, তারপরে দেখবো আমরা। মুখের কথা এইসব রঙ্গমঞ্চে এইসব ডায়লগের কোনো মূল্য আমাদের কাছে নেই। হাইকোর্টের এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি এখন বিরোধী দলের সাথে যুক্ত থাকলেও সরাসরি মুখ্যমন্ত্রীকে তিনি দিদি বলে সম্বোধন করছেন এবং মানবিকভাবে তিনি আবেদন করছেন যে ওই প্যানেলটিকে আবারও যাচাই করে এখানে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব, সেখানে একটা প্যানেল গঠন করা হোক, সেখানে একটা সেই প্যানেলের মাধ্যমে যোগ্য অযোগ্য বিভাজন করা যায়। কিন্তু সেই জায়গায় মুখ্যমন্ত্রীর এখনও পর্যন্ত সেদিক থেকে কোনো সদর্থক ভূমিকা পাওয়া যায়নি। নিশ্চয়ই যিনি বলেছেন তিনি মামলাটা শুনেছিলেন, তার কাছে সেরকম কিছু রেকর্ড আছে বা মনে হয়েছে। আমি তো আবারও আপনাকে বলছি যে এই সরকার এরা চায়নি বলেই, স্বচ্ছতাটা পরিষ্কার করতে চায়নি বলেই, কিছু অবৈধ নিয়োগকে বাঁচিয়ে রাখার জন্য, বাঁচানোর চেষ্টা করার জন্যই আজকের পুরো প্যানেলটা বাতিল হয়েছে। এর জন্য পুরো দায় রাজ্য সরকার। এবার প্রাইমারি ভবিষ্যৎ কি? প্রাইমারির ভবিষ্যৎ, প্রাইমারি একাধিক মামলা আছে, তাতে হাইকোর্টে একটা মামলা ছিল আজকে ডিভিশন বেঞ্চে, যার ঘরে ছিল সেই বিচারপতি আজকের সেই মামলাটা শুনবেন না বলে ব্যক্তিগত কারণে রিলিজ করেছেন। সেটা আবার অ্যাসাইন হবে, কোন বিচারপতির ঘরে যায় দেখা যাবে, এবং সেখানে শুনানি হবে। এখনো হাইকোর্টে এই নিয়ে আজকের যে শুনানি ছিল সেটা আজকে হয়নি। 26,000 চাকরি যাওয়া 26-এর নির্বাচনের আগে, এটা কি 26-এর নির্বাচনে কোনো বড় প্রভাব ফেলতে পারে তৃণমূলের রাজনৈতিক ক্যারিয়ারে? এরকম বহু ঘটনা ঘটেছে, পড়া উচিত, কিন্তু আসলে যারা ফেলার কথা বা যাদের দ্বারা পড়া উচিত তারা অ্যাক্টিভ নয়, সেই কারণে সংগঠিত হয়নি। সেটা তো আমি আগেই বললাম যে বিরোধীরা এই জায়গায় ব্যর্থ। বিরোধিতা কিভাবে করতে হয়, ইস্যু কিভাবে তৈরি করতে হয়, সেটা কিন্তু আবারও বলছি বর্তমান মুখ্যমন্ত্রীর কাছ থেকে শেখা উচিত। এই ব্যাপারে উনি এগিয়ে।